আমরা কমবেশি সবাই জানি যে বর্তমানে সুগার রোগীর সংখ্যার নিরিখে ভারত শীর্ষ আসন দখল করে রয়েছে। এবার এই সুগার নিয়ন্ত্রণের ক্ষেত্রে ওষুধ তো খাচ্ছেন, কিন্তু তার পার্শ্ব প্রতিক্রিয়া এবং একই সাথে সুগারের নিয়ন্ত্রণের ক্ষেত্রে ওষুধই কি যথেষ্ট, এই অনেকগুলো প্রশ্ন নিয়ে আজকের এই আলোচনায় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এন্ডোক্রিনোলজিস্ট ডক্টর আশিস মিত্র। প্রথমেই আপনাকে এস নিউজের পর্দায় স্বাগত। অনেকগুলো প্রশ্ন নিয়েই শুরু করলাম বটে, তবে প্রথমে যে জিনিসটা জানতে চাইবো যে শরীরে ঠিক কোন পরিস্থিতিতে আসলে সুগারের ওষুধটা দরকার হয়ে যায়, এটা জানা প্রথমে একটু জরুরি মনে হয়, যদি বলেন। খুব ভালো প্রশ্ন করেছেন। অ্যাকচুয়ালি ডায়াবেটিস হচ্ছে একটা লাইফস্টাইল ডিজিজ। আমরা যে খাবার খাচ্ছি, খাবারের তিনটে ভাগ থাকে। একটা হচ্ছে কার্বোহাইড্রেট, একটা হচ্ছে ফ্যাট, একটা হচ্ছে প্রোটিন। তো উদাহরণস্বরূপ আমরা যদি বলি, ধরুন আমরা ভাত খাচ্ছি দুপুরবেলা, তো ভাতটা হচ্ছে কার্বোহাইড্রেট, আমরা যে মাছটা খাচ্ছি মাছটা হচ্ছে প্রোটিন, আর মাছটা যে তেল দিয়ে ভাজা হয় সেটা হচ্ছে ফ্যাট। তো এই কার্বোহাইড্রেটটা কি হচ্ছে কি আমাদের শরীরে গিয়ে ব্লাড সুগার বা গ্লুকোজ তৈরি করছে ব্লাডে। তো সেটা কন্ট্রোল করার জন্য আমাদের পেটের পেছন দিকে অগ্নাশয় বলে একটা গ্ল্যান্ড থাকে, যেখান থেকে ইনসুলিন বলে একটা হরমোন বা কেমিক্যাল বেরোয়, যেটা আমাদের ব্লাড সুগার কন্ট্রোল করে। তো আমাদের দেশে প্রথমত টাইপ 2 ডায়াবেটিস হয়। টাইপ 2 ডায়াবেটিস মানে হচ্ছে যে আপনার ইনসুলিনটা পুরোটা নেই, কিন্তু অনেকটাই আছে, প্রায় 70% আছে, কিন্তু ইনসুলিনটা কাজ করতে পারছে না। কেননা আমাদের ওয়েট বা শরীরের মেদ বৃদ্ধির জন্য, স্পেসিফিক্যালি বলতে গেলে আমাদের পেটের মেদটা বেড়ে গেলে, যেহেতু ওই ইনসুলিন বা অগ্নাশয় লিভার এগুলো কাছাকাছি থাকে, ওইখানে মেদটা বেড়ে গেলে ইনসুলিনটা কাজ করতে পারছে না, ফলে ব্লাড সুগারটা বেড়ে যাচ্ছে। তো এইবার আপনার প্রশ্নে আসি, তো তার মানে কি হলো, আমাকে ইনসুলিনটা কাজ করাতে হবে। আমার তো ইনসুলিনটা আছে, ইনসুলিনটা কাজ করাতে গেলে আমাকে প্রথমে পেটের মেদটা ঝরিয়ে ফেলতে হবে। তাহলে কী করতে হবে, আমাকে প্রত্যেক দিন নিয়মিত এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজটা কিন্তু ডায়াবেটিসে খুব জরুরি। ম্যাক্সিমাম আমাদের রোগীরা কিন্তু এটাই ভুলে যান। হ্যাঁ, কেউ দেখি একটা স্টপেজের জন্য অটো বা রিক্সার জন্য ওয়েট করছেন, নিয়মিত তো কেউ হাঁটেই না। হাঁটতে বললে বলেন হ্যাঁ আমি তো বাজারে যাই, ওই রকম নয়। ব্যাপারটা হচ্ছে একটা নিয়মিত রেজিম করে হাঁটতে হবে। সে সকালে হোক বা বিকালে হোক, আপনি যখন খুশি হাঁটতে পারেন। সুগার কমানোর জন্য সকাল বিকেল সন্ধ্যা রাত্রি কোনো সমস্যা নেই, আপনি যে কোনো সময় হাঁটতে হবে, ঘাম ঝরবে এরকম স্পিডে মোটামুটি 40 থেকে 45 মিনিট হাঁটতেই হবে। তার থেকে বেশি হাঁটতে পারলে ভালো, কেউ যদি দুবার হাঁটতে পারেন তাহলেও ভালো। আর অল্টারনেটিভ খুব ভালো এক্সারসাইজ হচ্ছে সাঁতার। সাঁতার কাটতে পারেন, জগিং করতে পারেন। যারা ইয়ং ডায়াবেট নতুন, টাইম নেই, জিমে যান, জিমে গিয়ে একটু সাইক্লিং করুন, ট্রেডমিল করুন, বা অন্যান্য যে ওয়েট লিফটিং করুন, তাতেও কিন্তু একই কাজ হবে। আর যোগা করতে পারেন, বাট যোগাতে কিন্তু অতটা এফেক্টিভ হয় না যতটা যে এক্সারসাইজগুলো বললাম, এক্সারসাইজগুলো করতে আর কি। তো এক্সারসাইজটা মাস্ট, তার সঙ্গে আমাদের একটা ডায়েট রেজিম ফলো করতে হবে। যেটা প্রথমে বলছিলাম যে আমরা কার্বোহাইড্রেট, ফ্যাট আর প্রোটিন খাই। তো আমাদের ডায়াবেটিসটা হচ্ছে কার্বোহাইড্রেটের রোগ। তো আমাদের খাবারে কার্বোহাইড্রেটটা কমিয়ে ফেলতে হবে। ফ্যাটটা খুব বেশি বাড়ানো যাবে না, তার কারণটা যে ফ্যাটটা যদি আমরা বেশি খাই, আলটিমেটলি সে ওয়েট বেড়ে গেলে ওই ইনসুলিনটা কাজ করতে পারবে না। ফলে আমাদের হাতে হইল প্রোটিন। আমরা কিন্তু অ্যাকচুয়ালি প্রোটিনটা খুব কম খাই, যে কারণে ইন্ডিয়ায় এত ডায়াবেটিস বেশি। মানে ওয়েস্টার্ন কান্ট্রিতে সাহেবরা কিন্তু প্রোটিনটা বেশি খায়, আমরা প্রোটিনটা কম খাই। সেটা একটা কারণ হচ্ছে প্রোটিনের দাম বেশি বলে। আপনি দেখুন 1 কেজি চালের যা দাম, 1 কিলো ডালের দাম কিন্তু তার থেকে ডবল। হ্যাঁ, সো দ্যাটস ওয়াই সোশিও ইকোনমিক কারণের জন্য। তো আপনি ওটাকে ধরুন একটু মডিফাই করুন। আমি দুপুরে খাবারটাই বলছি। আপনি যখন ডায়াবেটিস ধরা পড়লো, আপনি ভাতের অ্যামাউন্টটা কমিয়ে দিন। আমরা কি বলি যে চায়ের কাপে 2 কাপ ভাত খেতে, কিন্তু পেট তো ভরতে হবে। আপনি ডালটা 1 বাটি ডাল চুমুক দিয়ে খেয়ে নিন, ওটা ভাতে মাখিয়ে খেলে কিন্তু খাবারটা বেশি হয়ে যাবে। সবজি খান, আলু, ওল, কচু আর মিষ্টি কুমড়ো বাদ দিয়ে যে কোনো সবজি, সবুজ সবজি ডায়াবেটিসে খাওয়া যায়। আপনি সবজি দিয়ে মোটামুটি 1 কাপ ভাত মাখিয়ে খেলেন, আর মাছ দিয়ে খেলেন। যদি না চান মাছটা এমনিও খেতে পারেন, ঝোল দিয়ে মাছটা মাখিয়ে না খেয়ে মাছটা এমনি খেলেন। পেট ভরানোর জন্য মোটামুটি 100 গ্রাম থেকে 150 গ্রাম স্যালাড খান, শসা, টমেটো, তারপর হচ্ছে গাজর দিয়ে স্যালাড খান। আর সবথেকে ভালো যদি লাস্টে 1 কাপ মতো টক দই খান। টক দই খেলে কী হবে, আপনার প্রোটিনও হবে, শরীরে যে ক্যালসিয়ামের দরকার সেটাও হবে। তো এইভাবে আমাদের ডায়েটটাকে চেঞ্জ করতে হবে। আর আমরা অনেক সময় ভাত রুটি এই নিয়ে করি। ভাত আর যে গমের রুটি, সেটা কিন্তু প্র্যাকটিক্যালি একইভাবে সুগার বাড়ায়। যদি আমাদের রুটি খেতে হয় ভাতের পরিবর্তে, তাহলে কিন্তু আমাদেরকে বাজরা বা মিলেটের রুটি খেতে হবে, বা মাল্টিগ্রেন আটা রুটি খেতে হবে। গমের রুটি আর ভাতের মধ্যে কোনো পার্থক্য নেই।
যদি কেউ বলে আমার অনেকে রুটি পেটে সহ্য হয় না, সেক্ষেত্রে অল্টারনেটিভ রাস্তা আছে যে ওটস খাওয়া বা ডালিয়া খাওয়া। আর যদি একান্তই ভাত খেতে হয় তাহলে কিন্তু ব্রাউন রাইস খেতে হবে। ব্রাউন রাইসটা কিন্তু ডায়াবেটিসে অতটা সুগার বাড়ায় না যতটা আমাদের সাদা ভাত খাওয়া আর কি। তো আমাদের ডায়েট এবং যদি আমরা এক্সারসাইজটা ঠিকঠাক করতে পারি, আমাদের চেম্বারে যেমন ডায়েটিশিয়ান আছে, ডায়েট চার্ট দিয়ে দেয়, এবং আমরা এক্সারসাইজটা করতে পারি, তাহলে কিন্তু মেডিসিন প্র্যাকটিক্যালি লাগেই না, খুব কম মেডিসিন লাগে আর কি। একদমই তাই। আমি এই জায়গাতেই আমার যে প্রশ্নটা রাখবো সেটা হচ্ছে, এই সুগারকে নিয়ন্ত্রণে রাখার জন্যই অনেকে প্রতিদিন দীর্ঘদিন ধরেই বলা যেতে পারে ওষুধ খাচ্ছেন, কিন্তু তার কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো ক্ষতি শরীরের জন্য হতে পারে, সেটা একটু জানার ছিল। অবশ্যই ডায়াবেটিসের ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। ডায়াবেটিস ওষুধের যেটা সবথেকে বেশি পার্শ্ব প্রতিক্রিয়া, সেটা হচ্ছে ব্লাড সুগার ফল করে যেতে পারে, কমে যেতে পারে, ঠিক আছে। তবে এখনকার যে মডার্ন মেডিসিনগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া অপেক্ষাকৃত কম আর কি, মানে আগে যেরকম হতো তার থেকে কম। পেটের প্রবলেম হতে পারে, পেটে ধরুন গ্যাসের প্রবলেম হচ্ছে, কারুর কোষ্ঠকাঠিন্য হচ্ছে, কারুর ডায়রিয়া হচ্ছে, এই সমস্যাগুলো কিন্তু ডায়াবেটিসের এর থেকে হয়, ওষুধ থেকে খুব কমনলি হয়। ইউরিনের ইনফেকশান হতে পারে, মানে ইউরিনে জ্বালা করছে বা পেচ্ছাপের দাঁড়টা হচ্ছে, চুল করছে, এই জিনিসগুলো কিন্তু কমন হয়। এছাড়া ধরুন ব্লাড সুগার তো কমে যেতেই পারে, হ্যাঁ। তো এই সমস্যাগুলো ডায়াবেটিসের ওষুধের সাইড এফেক্ট হিসেবে কমন হতে পারে। তবে এখন যে মডার্ন ওষুধগুলো ইউজ করা হয় সেগুলো কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম আর কি। একদমই তাই। এবার যেটা অনেকেরই প্রশ্ন হয়ে থাকে বা অনেকেই বিশ্বাসটা নিয়েই ওষুধটা খান, যে আমি ওষুধ খাচ্ছি মানে আর বাকি সব কিছু ঠিকঠাকই রয়েছে, মানে ওষুধটাই কি সুগার নিয়ন্ত্রণের ক্ষেত্রে একেবারে আলটিমেট বা ইনাফ বলা যেতে পারে? না, প্রথম হচ্ছে লাইফস্টাইল, যেটা বললাম যে খাবার এবং এক্সারসাইজটা মাস্ট, এটা হচ্ছে ফার্স্ট। আমরা অনেকের ক্ষেত্রে দেখেছি ডায়াবেটিস ধরা পড়া প্রায় 8-10 বছর অবধি কোনো ওষুধই খেতে হয় না, যারা এই খাবারটা ঠিক কন্ট্রোল করে এবং নিয়মিত এক্সারসাইজ করে। যারা ওষুধ খাচ্ছেন তাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট যে মনিটরিং করতে হবে। হ্যাঁ, শুধু এক ওষুধ টানা খেয়ে গেলে কিন্তু মানে ব্লাড সুগার বেড়েও যেতে পারে, ব্লাড সুগার কমে যেতে পারে। এবং ডায়াবেটিস থেকে যে প্রধান চারটে অর্গান আমাদের প্রবলেম হয়, একটা হচ্ছে চোখ, একটা হচ্ছে হার্ট, একটা হচ্ছে নার্ভ, একটা হচ্ছে কিডনি। এই অর্গানগুলো কিন্তু খারাপ হতে পারে, এবং এই অর্গানগুলো খারাপ হচ্ছে কি না তার জন্য কিছু কিছু টেস্ট আছে যেগুলো অন্তত প্রত্যেক 3 থেকে 6 মাস অন্তর করতে হবে। চোখ বছরে একবার দেখাতেই হবে। কিডনি দিয়ে প্রোটিন লিক করছে কিনা সেটাও বছরে একবার চেক করতে হবে। দরকার হলে বছরে একটা ইসিজি করতে হবে। এবং ডায়াবেটিস কন্ট্রোলের সঙ্গে সঙ্গে ব্লাড প্রেশারটা কন্ট্রোল করতে হবে এবং কোলেস্ট্রলটাও কন্ট্রোল করতে হবে। আর আরেকটা যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, ইদানিং আমরা দেখেছি প্রচুর স্মোকিং বেড়ে গেছে, আর স্ট্রেস বেড়ে গেছে। লোকে অ্যাকচুয়ালি মানে অনেক সময় কী হয়, যারা ইয়ং আমরা ডায়াবেটিস দেখছি, যারা রাত্রেবেলা ডিউটি করে, ঘুম হচ্ছে না, ঘুম না হওয়াটা কিন্তু ডায়াবেটিসের একটা অন্যতম কারণ। সুতরাং রাত্রে অন্তত 6 ঘন্টা ঘুম, এই জিনিসগুলো কিন্তু মেনটেন করতে হবে। হ্যাঁ, তো এইগুলো যদি ঠিকঠাক মেনটেন করতে পারেন তাহলে কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল নিয়ে কোনো সমস্যা হবে না। মনিটরিংটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেক 3 থেকে 6 মাস অন্তর কিছু ব্লাড টেস্ট। আপনি মনিটরিংয়ের কথা বললেন বলেই আমার যে বিষয়টা মাথায় আসছে, যে অনেকেই এরকম রয়েছেন যে একবার যখন মানে সুগার নিয়ন্ত্রণের জন্য যখন ওষুধ চিকিৎসক রেকমেন্ড করছে তখন থেকে শুরু করছে, দীর্ঘদিন একই ওষুধ চালিয়ে নিয়ে যাচ্ছে। তবে সেক্ষেত্রে হয়তো কোনো বাহ্যিক কোনো সমস্যা তারা ফেসও করছে না, কোনো প্রবলেম হয়তো হচ্ছে না, তবে সঠিক পদ্ধতিটা কি, এবং সেক্ষেত্রে দীর্ঘ মেয়াদে গিয়ে কোনো জটিল জায়গায় গিয়ে কি পড়তে পারে তাদের শরীর? রাইট, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। ডায়াবেটিস হচ্ছে সাইলেন্ট কিলার। মানে কি হয়, আমাদের যে হার্ট, চোখ বা কিডনি বা নার্ভ খারাপ হচ্ছে, এগুলো কিন্তু প্রথম দিকে বোঝা যায় না, কোনো সিমটমই থাকে না যদি না আপনি টেস্ট করেন। হ্যাঁ, তো এই যে ধরুন ডায়াবেটিস থেকে যে হার্ট অ্যাটাক হয়, সেটা কী হয়, আমাদের হার্ট অ্যাটাক হলে বুকে ব্যথা করে, বুকের বাঁ দিকে চাপ ধরে। কিন্তু ডায়াবেটিস কী হয়, সাইলেন্টলি হার্ট অ্যাটাক হতে পারে। হ্যাঁ, মানে কোনো পেনই হলো না, হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। তো আমি যদি বছরে একবার করে ইসিজি করি বা চিকিৎসকের পরামর্শ যদি ইকো করি, তবেই আমি বুঝতে পারবো যে আমার হার্টের কোনো সমস্যা হচ্ছে কি না। আমি যদি টেস্টটা নাই করি আমি তো বুঝতে পারবো না। তো আমাকে প্রথম দিকে টেস্ট করে দেখতে হবে যে আর্লি স্টেজে কোনো এইসব রোগগুলো আছে কি না, বা ধরুন আমার চোখের কোনো সমস্যা হচ্ছে কি না, চোখে মানে দৃষ্টিশক্তি কমে যাচ্ছে কি না, চোখ ঝাপসা হয়েছে কি না, চোখের সামনে আমি কোনো মানে কালো জিনিস মানে ঘুরে বেড়াচ্ছে, ফ্লোটাস বলি আমরা, এরকম হচ্ছে কি না। হ্যাঁ, বা কিডনির যেটা আমরা বলি, খুব আর্লি সিমটম হচ্ছে যে ইউরিনের সঙ্গে ফেনা হচ্ছে কিনা, তার মানে প্রোটিন লিক করছে। নার্ভে কী সমস্যা হয়, হাত পা ঝিনঝিন করছে কিনা। আমরা এই জিনিসগুলো যদি প্রথম থেকে ঠিকঠাক করে মানে উপসর্গগুলোকে আমরা ডাক্তারের কাছে বলি এবং তা কিন্তু উপযুক্ত যদি টেস্ট আমরা করি, তাহলে কিন্তু এই সব রোগগুলো অনেক তাড়াতাড়ি ধরলে কিন্তু তাড়াতাড়ি চিকিৎসা করে ঠিক হয়ে যায়।
পরের দিকে মানে একটু অবহেলা করলে যদি আমরা মনিটরিং না করি তাহলে কিন্তু এই রোগগুলো বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়, তখন হসপিটালে ভর্তি হতে হয় এবং তখন কিন্তু খরচাও অনেক বেড়ে যায়। একদমই তাই, এবং করারও কিছু থাকে না এরকম একটা পরিস্থিতি। এবার আপনি কিছুক্ষণ আগে উল্লেখ করছিলেন যে ইয়াং জেনারেশনের মধ্যে এই ডায়াবেটিস বলুন, সুগারের সমস্যাটা বাড়ছে, এবং এক্ষেত্রে আগে ভাগে যারা এই বয়সটার মধ্যে রয়েছে, ইয়াং এজটার মধ্যে, যাতে জিনিসটা আগে থেকেই কন্ট্রোলে রাখতে পারে, তার জন্য কি সাজেশন দেবেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি ইয়ং জেনারেশনের মধ্যে ডায়াবেটিস বাড়ছে তার অন্যতম প্রধান কারণ হচ্ছে খাদ্যাভ্যাস। এখন সবাই ওই সুইগি জোম্যাটোতে হয়ে গিয়ে ফাস্টফুড খাচ্ছে বেশি, বাড়িতে বসে বসে এক্সারসাইজ কম হচ্ছে, এক্সারসাইজ করছে না। সেটা হচ্ছে আরেকটা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম, যেটা কোভিডের পরে হয়েছে। তো ফলে কী হচ্ছে, আমাদের খাদ্যাভ্যাসটা ঠিকঠাক হচ্ছে না, আমরা এক্সারসাইজ করছি না। ইয়ং ডায়াবেটিস যেটা সবথেকে ভালো দিক, যে কম বয়সে যাদের ডায়াবেটিস ধরা পড়ে তাদের কিন্তু ডায়াবেটিস রিভার্স করে যায়। মানে তারা যদি খুব তাড়াতাড়ি চিকিৎসকের কাছে এসে আমাদের একটা ডায়েট চার্ট ফলো করে এবং নিয়মিত এক্সারসাইজ করে, তাহলে কিন্তু ডায়াবেটিস মানে রিভার্স হয়ে যায়, মানে ঠিকও হয়ে যায়। কিন্তু ঠিক হয়ে গেলেও অন্তত 6 মাস অন্তর টেস্ট করে দেখতে হবে এটা ফিরে আসছে কিনা। সুতরাং ডায়েট আর এক্সারসাইজটা কিন্তু ইয়ং ডায়াবেটিসের জন্য খুবই জরুরি। আর ইয়ংদের এক্সারসাইজ করার সুবিধা হয়েছে যে ওরা যে কোনো এক্সারসাইজ করতে পারে, জিমে গিয়ে করতে পারে, সাঁতার কাটতে পারে, যেটা আমাদের সিনিয়র সিটিজেনদের পক্ষে অসুবিধা হয়। সুতরাং ইয়ং ডায়াবেটিসের পক্ষে চিকিৎসাটা করা অনেক সহজ, কিন্তু একটা মানে কন্ট্রোল লাইফস্টাইলটার মধ্যে থাকতে হবে। একদমই, অসংখ্য ধন্যবাদ ডক্টর আপনাকে। আপনাদেরকে যে বিষয়টা বলার, যে অনেক ক্ষেত্রেই রয়েছে যেখানে চিকিৎসকেরা কিন্তু ওষুধকে অ্যাভয়েড করতে বলেন, আবার অনেক সমস্যার ক্ষেত্রেই ওষুধই আবার নেসেসারি হয়ে ওঠে। তবে কোনো রোগের ক্ষেত্রে কিন্তু ওষুধ জিনিসটা যথেষ্ট নয়, এবং এই ব্যাপারটাই কিন্তু আমাদেরকে ক্লিয়ার রাখাটা খুব জরুরি, এবং সুগারও কিন্তু তার মধ্যেই পড়ছে। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সাথে রিয়ার রিপোর্ট, এস নিউজ।